এতগুলো বছর পর আম্মুকে বাড়ির আশেপাশে দেখাটা অনেকটা ভাবনায় ফেলে দেয় সবাইকে। পরে দুপুরের দিকে সবাই জানতে পারে আব্বুর মৃত্যু হয়েছে। আব্বুর রুমের ভেতরেই বিছানার উপর তার লাশ উদ্ধার করে সবাই। যেহেতু আম্মু উপস্থিত রয়েছে ঘটনার পিছনে, তাই আমি এটা নিয়ে সবাইকে এত নাড়াচাড়া করতে বলিনি। তাই সবাই আমার কথা মতো আব্বুকে দাফন করতে ব্যস্ত হয়। সেদিন আমি তরির কথা চিন্তা করে কিছু বলিনি। আম্মুর কিছু হলে তরি আবার নিঃসঙ্গ হয়ে যেত। তবে এত সহজে আমি ছেড়ে দেওয়ার পাত্র নই। এখন দেশে এসেছি অনেক সময় নিয়ে। ঘটনার মূল রহস্য আমি বের করবই। আম্মুর প্রতি আমার আগে থেকেই ঘৃণার পাহাড় জন্মে আছে। তার উপর আব্বুকে মার্ডার করার মতো ঘটনার সন্দেহ রয়েছে। এর কঠিন জবাব দিতে হবে তাকে। শুধু তরির বিয়েটা কোনো রকমে হয়ে যাক। হঠাৎ মেয়েটার কথায় চমকে উঠলাম। মেয়েটি বলল, আপনি যখন আপনার নাম বলবেনই না, আমার নামটা বলছি, আমি মেঘা। আমি অনেকটা চমকে উঠলাম। মেয়েটার নামটা আমার নামের সাথে অদ্ভুতভাবে মিলে গেছে। আমার মুখ ফসকে বের হয়ে গেল, আমি মেঘ। মেয়েটা একটু মুচকি এসে বলল, রসিকতা করছেন আমার সাথে? আমি বললাম, কেন, জন্ম নিবন্ধনের কার্ড দেখাতে হবে নাকি? মেয়েটি বলল, থাক, তার আর প্রয়োজন নেই। রুক্ষ স্বভাবের মানুষরা সহজে মিথ্যা বলে না। কথাটা বলেই সে জিভে কামড় দিল। আমি রাগী দৃষ্টি নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটার মুখে ভেসে উঠেছে এক অদ্ভুত ছাপ, ভয় আর চাপা মুচকি হাসি। এই প্রথম এরকম কোনো দৃশ্যের সম্মুখীন হয়েছি। এরকম মুখের দৃশ্য আজও কাউকে করতে দেখিনি। এই দৃশ্যটার একটা নাম দেওয়া যাক, মেঘ মিলন। নামটা মন্দ নয়। আমার মতো করে নামটার বিশ্লেষণ করলে যার উত্তর দাঁড়াবে। মেঘার মুখে যে একসাথে দুটো অদ্ভুত দৃশ্যের মিলন হয়েছে, তাই নাম হয়েছে মেঘ মিলন। যদিও আমি কবি বা সাহিত্যিক না, তবে মায়াবতী দেখলে সায়েন্টিস্টরাও কবি হয়ে যায়। কি অদ্ভুত সবকিছু। মেয়েটাকে নিয়ে এইটুকু সময়ের ভিতরে যতটুকু ভাবলাম, আমার নিজেকে নিয়ে কখনো এতটুকু ভাবিনি। আমরা সবাই এই দিকটা দিয়ে পিছিয়ে। নিজেকে নিয়ে ভাবার সময় হয়েই ওঠে না। চোখ বুঝতে পারছি না। এভাবে ঘুমিয়ে আমি অভ্যস্ত নই। মেয়েটাকে দেখলাম কি অদ্ভুতভাবে ঘুমিয়ে আছে, যার বর্ণনা আমি লিখে শেষ করতে পারবো না। হুমায়ুন আহমেদ তাহলে সত্যিই বলেছিলেন, যে নারী ঘুমন্ত অবস্থায় সুন্দর লাগে সে নারী প্রকৃত সুন্দর। কি অদ্ভুত। এতদিন সেই মহান কথাগুলোর মানেটা বুঝতাম না। মনে হতো সে মনের মতো সে কথাগুলো লিখে, কিন্তু সেগুলো চোখের সামনেই একদিনে ধরা দিবে সেটা ভাবিনি। চোখ দুটো লেগে আসতেই আব্বুর সেই মৃত মুখটা ভেসে উঠলো চোখের সামনে। আবার আটকে উঠলাম। হঠাৎ কেন এমনটা হলো বুঝতে পারছি না। আজকে কেন যেন খুব মনে পড়ছে আব্বুকে। বুঝতে শিখার পর থেকে আব্বুকে আমি মোটেও সময় দেইনি। আমার কথা ভেবে সে দ্বিতীয় বিয়ে করেনি, কিন্তু আব্বুকে কতই না অবহেলা করেছি আমি। শেষবার ক্ষমা চাওয়ার সুযোগটাও পাইনি। ভেবেই কুল পাই না আম্মু এত বছর পর কিসের জন্য এসেছিল আব্বুর কাছে। কিছু প্রশ্ন মস্তিষ্ককে সবসময় মাতিয়ে রাখে, আর কিছু স্পর্শ পাথর বুকেও তাজা গোলাপ ফোটাতে পারে। মেয়েটা যখন ঘুমে বিভোর, তখন গাড়ি একটা আইল্যান্ড ক্রস করে। ড্রাইভার ততটা খেয়াল করেনি, তাই গাড়িটা একটু ভালোভাবে নড়ে চড়ে উঠল। মেঘা তৎ সামলাতে না পেরে আমার দিকেই হেলে পড়ল। মেঘার হাতের বাহুর উল্টো দিকের স্পর্শে আমি কেঁপে উঠলাম। নিজের ভিতরে বয়ে গেল এক অদ্ভুত শিহরণ। আমি অতি তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে একটু সরে বসলাম। কিন্তু মেয়েটা যে প্রচুর ঘুম পাগলি সেটা তো আমার অজানা। এত বড় একটা হোঁচট, তারপরেও তার ঘুম ভাঙেনি। উল্টো বাঁধিয়ে বসলো আরেক বিপত্তি। সে আরো আমার দিকে ডলে পড়লো। সে কেমন আপদ কপালে জুটলো। আমরা সাধারণত সোফায় বসে যখন টিভি কিংবা মোবাইল টিপি, তখন অদ্ভুতভাবে নিজের পরিবর্তন লক্ষ্য করবেন। প্রথমে সোজা হয়ে 1 মিনিট, তারপর সমান্তরাল রেখা হয়ে 4-5 মিনিট, তারপর শেষে নিজের হুঁশ ফিরে যখন লক্ষ্য করেন আপনার পা সোফার উপরে আর আপনার মাথা নিচে। এই মেয়েটার মাঝেও এরকম কিছু স্বভাব আছে। একবার গায়ে ডলে পড়েছে, সরে বসলাম, তারপরেও আবার ডলে পড়লো, সরিয়ে দিলাম। এখন সে আমার কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। আমি পুরো 1 মিনিট স্তব্ধ হয়েছিলাম। এই প্রথম কোনো নারীর এভাবে স্পর্শ আমি নিতে পারছি না। কয়েকবার ডাকলাম, কিন্তু সে নাকে একটু শব্দ করে আবার শুয়ে পড়লো। আমি এবার এক প্রকার ধাক্কা মারলাম। সে হন্তদন্ত করে উঠলো। উঠেই তো জিভে কামড় দিয়ে সেই বিখ্যাত মুচকি হাসি হেসে 2 হাতে মুখ লুকালো। তবে তার লজ্জা আর হাসি মাখা মুখে এই মেঘ আর শান্ত হচ্ছে না। তাকে কিছু কথা শোনানো আমার উপর দায়িত্ব হয়ে পড়েছে। আমি বললাম, হে ইউ, কমন সেন্স নেই? মেয়েটি বলল, আসলে সরি, আমি বুঝতে পারিনি। আমি বললাম, কিসের সরি? এটা কোনো ভদ্রতার মাঝে পড়ে? মেয়েটা একটু থমকে গেল। আসলে ভুলটা তো তার, আর আমি যেই কড়া কণ্ঠে কথা বলছি ভয় পাওয়ারই কথা। তবুও মেয়েটা আমতা আমতা করে বলল, 2 দিন ধরে ঘুমাতে পারি না, তাই একটু বেশি ঘুমে মগ্ন হয়ে গিয়েছিলাম। আমি বললাম, মিথ্যা বলছেন কেন? দেখে মনে হচ্ছে এটা আপনার পুরনো অভ্যাস। মেয়েটি বলল, আশ্চর্য, আপনি জানলেন কি করে? আমি বললাম, তার মানে অনুমান সঠিক ছিল। মেয়েটি বলল, আসলে আমি বাসে উঠলে এভাবে ঘুমিয়ে পড়ি। আমি বললাম, কি, সবার কোলে এভাবে ঘুমান? মেয়েটি বলল, আরে দেখ, কি বলছেন? আমার বান্ধবী প্রমা আমার সাথে সবসময় আসা যাওয়া করে। ওর একটা এক্সাম থাকার কারণে সে এবার আমার সাথে আসতে পারেনি। আমি তার কোলে সবসময় এভাবে ঘুমাতাম। আজকে সে আসার আগে অনেকবার সতর্ক করেছিল যেন কারো কোলে না ঘুমাই। কিন্তু একটা কথা কি জানেন, মানুষ অভ্যাসের দাস। আমি বললাম, ইটস ওকে, ইন ফিউচার সাবধান, যখন আপনার বান্ধবীর বিয়ে হয়ে যাবে তখন।
মেয়েটি বলল, সেটা তো ভাবিনি, মনে হচ্ছে নতুন অভ্যাস করতে হবে। আমি বললাম, তার আর দরকার নেই, এই অভ্যাস চালানোর জন্য আমার কাছে একটাই বুদ্ধি আছে, চাইলে দিতে পারি। মেয়েটি বলল, ওয়াও, প্লিজ তাড়াতাড়ি বলেন। আমি বললাম, বাসে ওঠার সময় 5 টাকা দিয়ে দড়ি কিনে নেবেন, সিটে বসার পর 2 হাত পুরো শরীর জানালার গ্রিলের সাথে বেঁধে রাখবেন, 2-3 বার ট্রাই করলে ইনশাল্লাহ আরোগ্য পেতে পারেন। মেয়েটি বলল, ঠাট্টা করছেন? আমি বললাম, সঠিক যেটা সেটাই বললাম। আজকে আমি ছিলাম, কালকে অন্য কেউ থাকবে, তবে সবাই আমার মতো না, কেউ না কেউ সুযোগ নিবে, তখন হাজার কিছু করলেও সেই দাগটা মুছবে না। আশা করি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। মেয়েটি বলল, আচ্ছা, একটা জিনিস তো বাকি পড়ে আছে। আমি বললাম, কি? মেয়েটি বলল, বাসের ভাড়া, আপনাকে তো টাকাই দেওয়া হয়নি। আমি বললাম, আমাকে কি আপনার বাসের হেল্পার মনে হয়? মেয়েটি বলল, তা কেন মনে হবে? আমি বললাম, তাহলে চুপ করে বসে থাকেন। মেয়েটি বলল, দেখুন, আমি পৃথিবীতে কারো পাওনা অপূর্ণ রেখে যেতে চাই না, আপনাকে টাকা নিতে হবে। আমি বললাম, ওহ তাই? মেয়েটি বলল, আমি বললাম, তাহলে হিসাবটা হয়ে যাক। মেয়েটি বলল, কিসের হিসাব? আমি বললাম, এই সিটের ভাড়া 500, আপনি 3 ঘন্টা যাবৎ আমার সাথে ছিলেন, টাকা দেননি, 500 টাকার সুদ, 3 ঘন্টায় 600 টাকা, তার চক্রবৃদ্ধি আছে। মেয়েটি বলল, সুদ দেওয়া নেওয়া অন্যায়। আচ্ছা, কত হয়েছে বলেন, তবুও আমি দিয়ে দিচ্ছি। আমি বললাম, যাওয়ার সময় হিসেব করে বলবো। মেয়েটি বলল, ঠিক আছে।